সমবায় ব্যাংকের ভল্ট থেকে 12,000 ভরি স্বর্ণ গায়েব। 4 বছর পর প্রকাশ্যে এলো ঘটনা। দুদকের মামলায় আদালতের 7 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র। দুর্গাপূজা সামনে রেখে চক্রান্ত করছে স্বৈরাচারের দোসররা। অভিযোগ, বিএনপির গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি। সাগররুনি হত্যাকাণ্ড তদন্তে নতুন মোড়। দায়িত্ব পিবিআইকে দিতে আবেদন করবে বাদীপক্ষ। মূল রহস্য ধামা চাপা দিতেই মামলা সিআইডি থেকে যায় র্যাবে। এবং উজানের ঢলে বিপদসীমার ওপরে বইছে তিস্তা। উত্তরের 4 জেলার নিচু এলাকা প্লাবিত, দুর্ভোগে লাখো মানুষ। বারবার বন্যায় ভারতের সহযোগিতার অভাবকে দুষছেন বিশেষজ্ঞ। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার বাংলাদেশ সমবায় ব্যাংকের লকার থেকে 12,000 ভরি স্বর্ণ চুরি। 4 বছর পর প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর এই ঘটনা। বিকেলে ব্যাংকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আহসানুল গনি বলেছেন, 2020 সালে গ্রাহকের স্বর্ণ বেনামে সরানো হয়। জড়িত 7 কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিটও দিয়েছে দুদক। দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক খাতে একের পর এক বেরিয়ে আসছে অনিয়মের অভিযোগ। এবার সামনে এলো বাংলাদেশ সমবায় ব্যাংকের লকার থেকে স্বর্ণ গায়েবের তথ্য। 1-2 ভরি নয়, রীতিমতো ব্যাংকটির লকার থেকে চুরি হয়েছে 12,000 ভরি স্বর্ণ। ঘটনা 4 বছর আগের হলেও রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহসানুল গনি জানান, 2020 সালে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের 12 কোটি টাকা ঋণের বিপরীতে 10 কোটি টাকা সুদ জমে। এর সঙ্গে ব্যাংকে জামানত হিসেবে গ্রাহকের 12,000 ভরি স্বর্ণ জমা রাখে কোম্পানিটি। তবে কোম্পানি দেউলিয়া হলে কয়েকজন গ্রাহক আসলেও বাকিদের স্বর্ণ বেনামে ভুয়া কাগজে চুরি হয়ে যায় ব্যাংকের হেড অফিস মতিঝিল শাখা থেকে। ব্যাংকটির সহকারী মহাব্যবস্থাপক বলেন, অনেক গ্রাহকের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। কিছু স্বর্ণ এখানে আর নেই আর কি। 16 সাল থেকে আমরা সর্বশেষ 16 সালে বলছি এদেরকে এত তারিখের মধ্যে নেওয়ার জন্য, নইলে নিলাম করব। তো 16 সালের পরে আর নিলাম হয় নাই আর কি। তো এই স্বর্ণটাই। এই ঘটনায় সমবায় ব্যাংকের 7 কর্মকর্তাকে আসামি করে 2021 সালের ফেব্রুয়ারিতে মামলা করে দুদক। একই বছর অক্টোবরে চার্জশিট দেয়া এই মামলা এখনো চলমান। কারা যে নিচে এটা আমরাও ঠিক মতো জানি না। তবে ওই 7 জন কর্মকর্তা ওই সেকশনে ছিল, তো ওনাদের স্বাক্ষর লাগতো, তো এই জন্য দুদক ওই 7 জনকে নামে চার্জশিট দিতে। 12,000 ভরি স্বর্ণ গায়েবের মতো ঘটনা 4 বছর পর সামনে আসা রীতিমতো বিস্ময়ের। ওনার থেকে তথ্য নিতে পারে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এসালমের স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা চেয়েছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয় ও আইজিআরকে তালিকা দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে এসালম গ্রুপ ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছে ও বিদেশে কত টাকা পাচার করেছে, এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হক এই আদেশ দেন। শুনানিতে আদালত বলেছেন, বিষয়টি খুবই স্পর্শকাতর, তাই তারা ধীরে এগুতে চান। এর আগে এসালমের সম্পত্তি বিক্রি, হস্তান্তর এবং স্থানান্তরের উপর নিষেধাজ্ঞা চেয়ে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী। যে টাকাটা নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ থেকে ফরেন কান্ট্রিজে, এটা রিপেট্রিয়েশন করার যে ইনিশিয়েটিভ কতটুকু নেওয়া হয়েছে এবং টোটাল লোন অ্যান্ড ক্রেডিট ফ্যাসিলিটিস অ্যাভেলড বাই এসালম গ্রুপ, ইটস শেয়ার হোল্ডার ডিরেক্টরস অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স, কত টাকা এ পর্যন্ত এবং টোটাল আউটস্ট্যান্ডিং ব্যালেন্স এটা চাওয়া হয়েছে। এবং যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য, রিপ্যাট্রিয়েট করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিএফআই। উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে তিস্তার পানি। প্লাবিত হচ্ছে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিম্নাঞ্চল। ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ার পাশাপাশি ঝুঁকিতে জনজীবন। স্থানীয়রা অভিযোগ করছেন, নদী শাসনের অভাবে প্রতি বছরই ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হচ্ছে লাখো মানুষকে। অধিকার কর্মীদের মতে, বিগত সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই তিস্তা উত্তরের মানুষের অভিশাপে পরিণত হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। উজানের ঢল আর টানা বর্ষণে ভয়ঙ্কর রূপ উত্তরের তিস্তার। শনিবার মধ্যরাত থেকে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। চাপ সামাল দিতে খুলে দেওয়া হয়েছে ডালিয়া ব্যারেজের 44টি জলকাপাট।
পানির ঢলে তলিয়ে গেছে রংপুরের 4 জেলা, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের চর ও নিম্নাঞ্চল। হাজারেরও বেশি ঘরবাড়িতে এখন হাঁটু থেকে কোমর পানি। শুধু রান্নার কষ্টই বাড়েনি, বিপাকে পড়তে হয়েছে গবাদি পশু ও ফসলি জমি নিয়েও। অনেকে উঁচু স্থানে আশ্রয় নিয়ে রান্না করছেন যৌথভাবে। 4 জেলার কয়েকশো কিলোমিটার এলাকা এখন পানিতে ভাসছে। তলিয়ে গেছে শত শত হেক্টর জমির আমন, বাদাম সহ বিভিন্ন ফসল। পানির মধ্যে থেকে আমরা এখন যে এইখানে বেলা হয়েছে, আমরা অনাদারি আছি। দিঘির পারে কোনো আন্না মানা করে খাইছেন, আমরা কোনো পাইছি না। আমার কোন ফ্যামিলি মেম্বারে একজন না, একটাও করে না। ওরা মারিংকানি করে খাইতেই থাকে। কৃষিকাজ তারা ঠিক মতন আবাদ সুবাদ করতে পারতেছে না পানির জন্য। এদিকে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের সহায়তায় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। বাংলাদেশ অংশে তিস্তার 115 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটারই চরম ঝুঁকিপূর্ণ। ফলে দীর্ঘ সময় টেকসই সমাধান না নেয় প্রতি বছর উত্তরের 5 জেলায় ক্ষতির পরিমাণ অন্তত 1 লাখ কোটি টাকারও বেশি। অধিকার কর্মীরা বলছেন, চীন ভারতের দ্বৈরথে আটকে যাওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে এখনই, সেটিও নিজস্ব ব্যবস্থাপনায়। তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা বলতেছেন সামাজিক বিনিয়োগের কথা, এখানে তিস্তা পরে 2 কোটি মানুষ ছিল। যদি বন ছাড়া হয়, যদি অর্থ চাওয়া হয়, 2 কোটি মানুষই কিন্তু এই অর্থ যোগান দিতে প্রস্তুত। তা আমাদের নিজস্ব ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা কিন্তু ভারতের অপেক্ষায় ঝুলিয়ে রাখা যাবে না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পানি বৃদ্ধির হার দ্রুতই কমে আসবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দুর্গাপূজা সামনে রেখে স্বৈরাচারের দোসররা চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেছেন, গণহত্যাকারীদের আইনের বাইরে রেখে সংস্কার করলে তা টেকসই হবে না। জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রাজধানীতে বের হয় বর্ণাঢ্য র্যালি। রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। এর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। গণহত্যাকারীদের প্রশাসনে রেখে সংস্কার করলে তা টেকসই হবে না বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। গণতন্ত্রের শত্রু যারা, জনগণের শত্রু যারা, স্বাধীনতার শত্রু যারা, তাদেরকে বাইরে রেখে আপনি সংস্কার করবেন, ওই সংস্কারকে শত্রুরা হইতে দিবে না। তাদেরকে আইনের আওতায় আনেন, আপনি সময় নিয়ে সংস্কার করেন, কোনো আপত্তি নাই। জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে স্বৈরাচারের দোসররা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব, এবং সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এদিন সকালে রাজধানীর ডিআরইউতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, সরকার রাষ্ট্র সংস্কারের জন্য কি করছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। আমরা এই দেশে এখনো রিগড ইলেকশন দেখতে চাই না। এই দেশে এই সরকারের প্রথম থেকে চেষ্টা করা উচিত ছিল একটি ভালো নির্বাচন কমিশন বসাবার জন্য, কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কোনো কথাবার্তা নাই। তাদের কোনো রোড ম্যাপ দেয় না, কবে নির্বাচন দেবে তাও বলে না, কি সংস্কার করবে 6টি বিষয়ের সংস্কারের কথা বলেছে। অন্যান্য সংস্কারের ব্যাপারে তারা এখনো নিশ্চুপ আছে। 1 মাস যথেষ্ট সময়। সংবিধান সংশোধনের সুযোগ কেবল নির্বাচিত সরকারের বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। মৃত্যু আক্রান্তে দিন দিন রেকর্ড ভাঙছে ডেঙ্গু। একদিনে মৌসুমে সর্বোচ্চ 8 জনের প্রাণহানি হয়েছে। শনাক্ত হয়েছেন আরও 1221 জন। প্রথম দিকে লক্ষণ প্রকাশ না পাওয়ায় হয়ে উঠছে প্রাণঘাতী। সপ্তাহ ব্যবধানে অবস্থা খারাপ হওয়ার পর রোগীকে নেওয়া হচ্ছে হাসপাতালে। লক্ষণ কম প্রকাশ পেলেও হেলা না করার পরামর্শ চিকিৎসকদের। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট। দিন কয়েক আগে প্রথমে হালকা জ্বর, 99 কি 100, 2-3 দিন চলে এভাবেই। ছিল না অন্য কোনো লক্ষণ। হঠাৎ জ্বর উঠে যায় 105 ডিগ্রি ফারেনহাইটে, সঙ্গে তীব্র শ্বাসকষ্ট। পরে 80 বছরের আব্দুস সামাদ ব্যাপারীকে ভর্তি করা হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এবছর ডেঙ্গুর চিত্র এরকমই। প্রথমে তেমন লক্ষণ প্রকাশ না পেলেও হঠাৎ করেই জটিল আকার ধারণ করছে। ডেঙ্গুর জীবাণু ধীরে ধীরে শরীরে প্রবেশ করে প্রচণ্ড জ্বর, তীব্র মাথা ব্যথা থেকে শ্বাসকষ্ট সবই আঘাত হানে একসঙ্গে।
শ্বাস বাইরে গেছে 103 থেকে 4 ডিগ্রি জ্বর আসছে, তখনই ওর টেস্ট করার পরে দেখা যাচ্ছে ডেঙ্গু। বারবার বাথরুমে যেত, প্লাস ওর ব্যথা করতো, শরীর অনেক প্রচণ্ড ব্যথা। জ্বর চিকিৎসা আপনার শরীর ব্যথা, প্রচণ্ড ব্যথার বমি ভাব, কিন্তু আমার বমি হয় নাই, কিন্তু প্রচুর ব্যথা। আইইডিসিআরের এক গবেষণা অনুযায়ী এবারে ডেঙ্গু আক্রান্ত ৬৯.২% রোগীর সেরোটাইপ ডেন 2, যেখানে রোগী বোঝার আগেই হয়ে যান গুরুতর আক্রান্ত। জ্বর যখন আসছে তখন আমি ঘুমাইতে পারি না, ঠিক আছে, বিছনাত পড়লে মানে জানা খালি ছটপট করে, আর মাথার মধ্যে কেন 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 করে। প্রথমত আমি নর্মাল জ্বর, তারপর 24 তারিখে ডিগদামানি একবারে বিছনাতে করতে যাইনি, তারপর টেস্ট করলাম, তারপরে ডেঙ্গু ধরা পড়ছে। চিকিৎসকরা বলছেন প্রথম 7 দিন ডেঙ্গু পরীক্ষার ফলাফল নেগেটিভ আসতে পারে, এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। জ্বর থাকবে, সাথে যদি তার ব্যথা এবং পেটে ব্যথা, যেটা বললাম পেটে ব্যথা, মাথা ব্যথা, পাতলা পায়খানা, বমি, এগুলো হলে বা রোগী যদি মনে করে যে খেতে পারতেছে না, একটু দুর্বল লাগতেছে বা নিস্তেজ হচ্ছে, তার সাথে সাথে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। রহস্য ধামাচাপা দিতেই সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার তদন্তের দায়িত্ব দেওয়া হয় র্যাবের হাতে, এমন অভিযোগ করেছেন মামলার বাদী রুনির ভাই নওশের রোমান। হত্যা রহস্য উদ্ঘাটনে আইনজীবীও নিয়োগ করেছেন তিনি। নতুন আইনজীবী শিশির মনির জানিয়েছেন, মামলার তদন্তভার পিবিআইকে দিতে আদালতে আবেদন করবেন তারা। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুনি হত্যার পর কেটে গেছে 1 যুগেরও বেশি সময়, কিন্তু এই হত্যা রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থায়। পুলিশ সিআইডির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি। 113 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী রুনির ভাই নওশের রোমান। নিয়োগ দিয়েছেন আইনজীবীও। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের রোমান জানান, হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতেই র্যাবকে দেওয়া হয়েছিল তদন্তভার। আগের যে সরকার যে সময় ঘটনাটা ঘটেছে এবং তারা যেভাবে মামলাটা ধামাচাপা দিয়েছে, ওই সরকার যেহেতু নেই, আমরা আসলে পারে বাট যতক্ষণ পর্যন্ত না হয় কিছু, তখন পর্যন্ত এটা না মানে আনন্দিত হওয়ার বা খুব বেশি আশা হওয়ার কিছু নেই। শুরুর দিকে কিন্তু ওরা কথা বলতো এবং তারপরে কিন্তু আপনাদের সাথেও কিন্তু কথা তদন্তকারী সংস্থা বলেনি, কারণ তারা এটা নিয়ে কোনো তদন্ত আসলে করেনি। এবং আমাদের কাছে মনে হয় যে তদন্তকারী সংস্থা র্যাবকে দেওয়া হয়েছিল মামলাটা, যেন এটা ধামাচাপা দেওয়ার যে প্রক্রিয়াটা, যেহেতু তাদের প্রতি আসলে মানুষ একটা ভীতি কাজ করে, এটা যেন সম্পন্ন হতে পারে এর জন্য। নতুন নিয়োগ পাওয়া আইনজীবী শিশির মনির জানান, আন্তরিকভাবে কাজ করলে এতদিনে বের হয়ে আসতো হত্যা রহস্য। তদন্তভার পিবিআইকে দিতে আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি। এই মামলার যদি বিচার না হয়, তদন্ত সঠিকভাবে করা না যায় এবং আদালতে সঠিক ব্যক্তিকে আনসারেবল করা না যায়, তাহলে এটি আমাদের দেশের জন্য কলঙ্কই থেকে যাবে, গণমাধ্যমের উপরও বিরাট বড় একটি আঘাত হিসেবে থেকে যাবে। আমরা চাইব এই তদন্তটি সবচাইতে দক্ষ টিম পিবিআই কর্তৃক তদন্ত হোক এবং স্বল্প সময়ের মধ্যে সবকিছু আদালতের সামনে উন্মোচিত হোক। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসা থেকে সাগররুনির লাশ উদ্ধার করা হয়। সবশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত 2 ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনগণের ক্ষমতায়নে সরকারি দফতরের তথ্য প্রবাহ নিশ্চিতে তথ্য কমিশন সংস্কার সহ রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে তথ্য গোপন করা নিপীড়নের বড় হাতিয়ার উল্লেখ করে আইন উপদেষ্টা বলেছেন, সাইবার সিকিউরিটি সহ গণবিরোধী সব আইন করা হবে সংস্কার। রাজধানীতে এক মতবিনিময় সময়ে তিনি একথা বলেন। স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠায় রাজধানীর আগারগাঁওয়ে মতবিনিময় সভার আয়োজন করে তথ্য অধিকার ফোরাম ও এনজিও বিষয়ক ব্যুরো। এতে অংশ নিয়ে গণবিরোধী আইন সংস্কারের দাবি জানান অংশীজনেরা। যাতে স্বচ্ছতার জায়গাতেও সুনিশ্চিত হয়। বক্তারা বলেন, 2009 সালে তথ্য অধিকার আইন হলেও তথ্য প্রকাশে 46% এনজিওর নিজস্ব ওয়েবসাইট নেই। অংশীজনদের মতামত নিয়ে তথ্য কমিশন সংস্কারের দাবি জানান তারা। বলেন, নাগরিকদের ক্ষমতায়িত করতে হলে সরকারি অফিসে তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে, পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনতে হবে। আমাদের পট পরিবর্তন হয়েছে, শুধুমাত্র কিছু মানুষের পরিবর্তন হয়েছে, প্রাতিষ্ঠানিক চর্চার পরিবর্তন হয়ে গেছে, এটা কিন্তু আমরা এখন বলার মতো সাহস আমার অন্তত নাই। এক ধরনের কর্তৃত্ববাদের জঞ্জাল থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদের দিকে ধাবিত হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু আমার
সংখ্যা আছে। স্বৈরাচারের প্রেতাত্মা এখনো বিরাজ, সর্বত্র হয়রানি এখনো অব্যাহত আছে। তো এর অবসান হওয়া দরকার। রাজনৈতিক দলগুলো তথ্য অধিকার ওই আইনের অধীনে আসা উচিত কিনা সেটা আমরা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। আয়োজনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, নিপীড়নের বড় হাতিয়ার তথ্য গোপন করা। শাসন, আইন, বিচার বিভাগ ঠিক না করে কোনো আইনের প্রয়োগ সম্ভব নয়। বিগত সরকার আমলে তথ্য অধিকার আইন হয়েছে, আবার তথ্য অধিকার বিনাশ করার মতো অনেক আইন হয়েছে। অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ। সাইবার সিকিউরিটি অ্যাক্টেরা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া। স্পিচ অফেন্স আমি বাদ দিব, কিন্তু কম্পিউটার অফেন্স, হ্যাকিং করা, ব্ল্যাকমেইল করার চেষ্টা করা, সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করার থেকে বাতিল করি তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে। ফলে আমরা এই কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করব। স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। তথ্য অধিকার ছাড়া সকল অধিকার মূল্যহীন। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। হাওরে মাছ ধরতে গিয়ে ফেরা হলো না বাড়ি। বজ্রপাতে সিলেট সুনামগঞ্জে 6 জনের মৃত্যু। থামছে না স্বজনদের আহাজারি। মিয়ানমারের কারাভোগ শেষে দেশে ফিরেছেন 85 বাংলাদেশি। একই সঙ্গে মিয়ানমারে ফেরত পাঠানো হলো সংঘাতে পালিয়ে আসা 123 বিজিপি ও সেনা সদস্যকে। কক্সবাজারের নুনিয়ার ছড়ার BIWTA ঘাটে দুদেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ধরা পড়ে 10 মাস কারাবন্দী ছিলেন মিয়ানমারে। দীর্ঘ প্রক্রিয়া শেষে ছেলে দেশে ফিরছে। তাই নরসিংদী থেকে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ায় এসেছেন মা হারুনা বেগম। একমাত্র ছেলে শহীদ আফ্রিদিকে ফিরে পাওয়ার অপেক্ষা তার। আমি মাটি তো না, আকাশও না, কি এর মধ্যে থাকছি এটা আল্লাহ জানে। অনেকদিন পরে একটা চিঠি ফেরাইছি, চিঠির মাধ্যমে আমি জানতে পারি সে মিয়ানমারের জেলখানায় আছে। মিয়ানমারে কারাভোগ শেষে রোববার সকাল 9টায় বিশেষ টাকবুটে করে 85 বাংলাদেশি ফেরেন কক্সবাজারের নুনিয়ার ছড়া ঘাটে। এরপর তাদের রাখা হয় প্রশাসনের স্থাপন করা প্যান্ডেলে। স্বজনদের দাবি, দালাল চক্রের খপ্পরে পড়ে সাগরপথে রওনা হয় মালয়েশিয়ার উদ্দেশ্যে। পরে দিতে হয় মোটা অঙ্কের টাকা। তারপরও তারা ধরা পড়েন। 1,30,000 টাকা দেওয়া হয়েছে। এখন দেওয়ার পরে এরা অনেক ওদেরকে ছাড়ে নাই, বলছে বাংলাদেশ মন্ত্রণালয় থেকে যোগাযোগ করার লেগে। আইন প্রশাসনের কাছে আবদার যাতে দালাল করে দইরা শাস্তি দেওয়ার মূল ব্যবস্থা করে। এদিকে সকাল 8টার দিকে 5টি বাসে করে টেকনাফের ধমধমিয়া থেকে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া ঘাটে আনা হয় গত 3 মাস আগে মিয়ানমারের সংঘাতের জেরে পালিয়ে আসা সেনা ও বিজিপির 123 জন সদস্যকে। যাচাই বাছাই শেষে দুপুরে দুদেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে চলে হস্তান্তর কার্যক্রম। 123 জন বিজিপি ও সেনা সদস্যকে তুলে দেওয়া হয় টাকবুটে, আর 85 বাংলাদেশিকে হস্তান্তর করা হয় তাদের স্বজনদের কাছে। আনার জন্য অনেক চেষ্টা করছি, থানায় আমরা ওদের বায়োডাটা জমা দিয়েছি, বিভিন্ন জায়গায় আমাদেরকে বিজিবি মাধ্যমে তাদেরকে আমরা ফেরত পেয়েছি। দীর্ঘ 10 মাস পরে আজকে আমাদের আত্মীয় স্বজন আমাদের কাছে ফেরত দিচ্ছেন। বিজিবি জানায় গত 8 মাসে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর মোট 875 জনকে ফেরত পাঠানো হয়েছে, আর মিয়ানমারে কারাভোগ শেষে 303 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বজ্রপাতে সুনামগঞ্জ ও সিলেটে 3 জেলে সহ 6 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজারে পশ্চিম পলিরচর গ্রামের জালাল মিয়া ও জসিম উদ্দিন দেখার হাওরে মাছ ধরতে যায়। সে সময় বজ্রপাতে ঘটনাস্থলে তারা মারা যান। অন্যদিকে গতরাতে জামালগঞ্জ উপজেলার কালাগুজা গ্রামে হাওরে মাছ ধরার সময় শরীফ নামে আরও একজন বজ্রপাতে মারা যান। এদিকে সিলেট সদর, কোম্পানিগঞ্জ ও বিশ্বনাথেও বজ্রপাতে প্রাণ গেছে আরও 3 জনের। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সমবায় ব্যাংকের ভল্ট থেকে 12,000 ভরি স্বর্ণ গায়েব। 4 বছর পর প্রকাশ্যে এলো ঘটনা। দুদকের মামলায় আদালতে 7 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র। এবং দুর্গাপূজা সামনে রেখে চক্রান্ত করছে স্বৈরাচারের দোসররা, অভিযোগ বিএনপির। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি। এই ছিল জনপদ সময়। সঙ্গী থাকুন সময়।